বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিনিয়ত বলছেন যে কোনো সমস্যা নেই, জ্বালানিতে কোনো সমস্যা নেই। জ্বালানির অবস্থা বিশ্ব মার্কেটে ভয়াবহ, সেই ভয়াবহ অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে। যুদ্ধ থেমে যাওয়ার কারণে বিভিন্ন মার্কেটে তেলের দাম কমতে শুরু করেছে। এই সুখবরগুলো যখন আসছে তখন বাংলাদেশে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়কর অবস্থা আমরা দেখছি। গতকালকেই বিবিসির একটা রিপোর্ট ছিল, যে রিপোর্ট নিয়ে আমরা একটা ভিডিও করেছি, যে দৈনিক 10-12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে এবং সেই লোডশেডিংয়ের অবস্থাটা রাজধানীর মানুষ জানতে না পারলেও গ্রামের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে যখন সরকার মানুষকে লোডশেডিংয়ের মধ্যে রাখতে বাধ্য হচ্ছে, বিদ্যুৎ নেই, কিন্তু বিদ্যুৎ কেন নেই সেই প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না, ঠিক সেই সময় মরার উপরে খাড়ার ঘা হিসেবে আসছে খবর, বিদ্যুতের দাম বাড়ছে এবং সেই বাড়াটা ভয়াবহ আকারে বাড়ছে। মানে বাড়ারও তো একটা লিমিট থাকে। আপনি বাড়ছেন 100 টাকায়, আপনি যদি 5 টাকা বাড়ান তাহলে হয়তো মানুষের মানে অনুভূতিতে একটু কম লাগবে, কিংবা 2 টাকা 3 টাকা বাড়ান, 2% 3% এরকম বাড়ান, কিংবা ধরলাম যে সর্বোচ্চ 5% বাড়ান, তাহলে হয়তো মানুষের সেটা সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু সেই পার্সেন্টেজটা যদি তার 4-5 গুণ হয় তাহলে কি অবস্থা হবে? সরকার যখন কোনো কিছুর প্রস্তাব করবে তখন কি জনগণ, সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে করবে না, নাকি উচ্চবিত্তরা এটা মানে কিভাবে ভাবছেন? মানে যারা ডিসিশন মেকার তারা তো বেশিরভাগই উচ্চবিত্ত, তো উচ্চবিত্তরা নিজেদের মতো করে এই যে ভাবনা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, একদিকে চাপিয়ে দিচ্ছেন, অন্যদিকে বলছেন জ্বালানির কোনো সমস্যা নেই। এই যে জনগণের সঙ্গে দ্বিচারিতা, এই দ্বিচারিতা যখন মানুষ নতুন সরকারকে নিয়ে স্বপ্ন দেখছে যে এই নতুন সরকার বাংলাদেশে প্রফেসর ইউনূসের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে, বাংলাদেশকে উদ্ধার করবে, ঠিক সেই সময় ভয়াবহ বাজে খবর এসেছে বিদ্যুৎ সেক্টর থেকে। সেটা নিয়ে আলোচনা করব এবং এর কার্যকারিতা যদি তৈরি হয় তাহলে এটা মানে বাজারে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে সেটা আপনারাই চিন্তা করবেন। সেই আলোচনায় করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বিদ্যুতের দাম বাড়ছে এবং সেটা ভয়াবহ আকারে বাড়ছে। আজকে সমকাল তাদের নিউজের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে 3টি বিকল্প প্রস্তাব তৈরি, বিদ্যুতের দাম 20% বাড়ানোর প্রস্তাব। আপনি একবার চিন্তা করেন যে 100 টাকায় 20 টাকা বাড়বে, যে মানুষটা মানে 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 500 টাকা ইনকাম করে, তার যদি এই 20% বিদ্যুতের বিল বেশি দিতে হয়, যার 1000 টাকা বিল হতো তাকে এখন দিতে হবে 1200 টাকা, 200 টাকা বেশি দিতে হবে। যে মানুষটার ইনকাম প্রতিনিয়ত দিন আনে দিন খায়, এই মানুষটার কথা কি সরকার একবারও ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে? কি বলছে, কেন এটা বলা হচ্ছে যে খুচরা পর্যায়ে বাড়তে পারে ইউনিট প্রতি সর্বোচ্চ 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা, প্রতি ইউনিটে 1 টাকা 80 পয়সা দাম বাড়বে। আপনি চিন্তা করছেন যে কি অবস্থা হবে, মানুষের কোন অবস্থায় মানুষকে পড়তে হবে? বলা হচ্ছে যে বাসাবাড়িতে বিদ্যুতের দাম ব্যবহার ভেদে 7.8 থেকে 20.11% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব তৈরি করেছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকের পাশাপাশি পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর 3টি বিকল্প প্রস্তাবও তৈরি করা হয়েছে, যাতে 5 থেকে 12,000 কোটি টাকা ভর্তুকি হ্রাস পায়। তবে লাইফলাইন তথা প্রান্তিক গ্রাহক পর্যায়ে কোনো দাম বাড়বে না। বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়তে থাকা চাপ সামাল দিতে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিদ্যুৎ বিভাগ এই প্রস্তাব তৈরি করে। একই লক্ষ্যে 9 এপ্রিল অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যুৎ পাইকারি ও খুচরা দামের পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা যাচাইয়ের পর সুপারিশ করে। যদিও আইনিভাবে বিদ্যুতের দাম নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের, রীতি অনুযায়ী বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বিইআরসির দাম বাড়ানোর প্রস্তাব দেয়। সেই প্রস্তাব যাচাই বাছাই শেষে কমিশন গণশুনানির আয়োজন করে, এরপর দাম সমন্বয় করা হয়। বাংলাদেশে 2024 সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের সর্বোচ্চ খুচরা মূল্য 8.50% বাড়ানো হয়। তখন ইউনিটের গড় খুচরা মূল্য ছিল 8 টাকা 95 পয়সা। একই সময়ে পাইকারি মূল্য বাড়ানো হয় 5.07%। এতে বিদ্যুতের পাইকারি দাম বাড়ায় 7.5
টাকা 7 টাকা 4 পয়সা। দাম বাড়ার প্রেক্ষাপট নিয়ে সচিব জানিয়েছেন যে প্রস্তাবে বলা হয় সরকার দায়িত্ব নেওয়ার সময় 2 বছর বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। তবে 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধের পর এলএনজি, ফার্নেস অয়েল ও ডিজেলের সরবরাহে চাপ সৃষ্টি হয়। খুবই ভালো কথা, চাপ সৃষ্টি হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু আপনাকে তো আপদকালীন সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এরকম মহা দুর্যোগের সময় সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথে 20% বিদ্যুতের দাম বাড়িয়ে দেন, তাহলে এটা আপনার সরকারের ভাবমূর্তির জন্য কি ভয়াবহ ইম্প্যাক্ট ফেলবে, এটা কি একবার ভেবে দেখেছেন? যে সরকার ওয়াদা করেছিল যে অন্তত 2 বছর বিদ্যুতের দাম বাড়াবে না, সেই সরকার দায়িত্ব নেওয়ার 2 মাসের মাথায় বলছে 20% বিদ্যুতের দাম বাড়বে। এটা কোনোভাবেই বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে? আপনি জ্বালানি তেলের দাম একদিকে বাড়াচ্ছেন না, বিশ্ববাজারে বা জ্বালানি তেলের দাম যখন বাড়লো, আমেরিকায় পর্যন্ত বাড়লো, পাকিস্তানে বাড়লো, সব দেশে বেড়েছে। আমেরিকায় 43% পর্যন্ত জ্বালানি তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি। এটা একটা ভালো উদ্যোগ এবং জনগণ খুশি হয়েছিল। সেখানে আপনি জ্বালানি তেলের বিদ্যুতের কাঁচামাল হিসেবে যে ফার্নেস অয়েল টোয়েল ব্যবহার হয়, সেগুলোর দায়টা আপনি বিদ্যুতের উপর চাপাচ্ছেন। জ্বালানির দাম বাড়ালে পুরো সামাজিক অস্থিরতা তৈরি হবে, এই ব্যাপারটা আপনার মাথায় কাজ করলো, কিন্তু বিদ্যুতের দাম বাড়লে সেটাও যে সমাজে কিভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেই ব্যাপারটা ভাবলেন না। আপনি ভর্তুকি দেয়া হচ্ছে, ভর্তুকি তো আজীবনে দেয়া হয়। বিদ্যুৎ উৎপাদন করতে যে টাকা লাগে সেই টাকাই তো আপনি বিদ্যুৎ বিক্রি করতে পারেন না। এটা তো নিয়মে পরিণত হয়েছে। বিদ্যুতে, জ্বালানিতে বিভিন্নভাবে সরকার ভর্তুকি দিয়ে আসছে, সারে সরকার ভর্তুকি দিয়ে আসছে। এই ব্যাপারগুলোতে সরকারকে ভর্তুকি দিতে হবে, অন্য জায়গা থেকে ইনকাম বাড়াতে হবে। প্রফেসর ইউনূসের সরকার রাজস্ব খাতে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছিল। মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশ থেকে তারা লোন নিয়েছে বিনা কাজে। 3.5 লাখ কোটি টাকা শুধুমাত্র দৈনন্দিন খরচ চালাতে 1.5 বছরে তারা ঋণ নিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। সেই ভয়াবহ পরিস্থিতিতে একবারও আপনি ব্যবসায়ীদের কথা ভাবেননি, রাজস্বের কথা ভাবেননি, রাজস্ব ইনকামের কথা ভাবেননি। রাজস্বতে যখন একেবারে ধস নামিয়েছেন, ধস নামানোর কারণ প্রফেসর ইউনূস তিনি নিজেই কর ফাঁকি দিয়েছেন। তার প্রতিষ্ঠান কিভাবে কর ফাঁকি দিতে হবে তার জন্য তিনি মনে হয় আলাদা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। 666 কোটি টাকা নিজের কর মওকুফ করে নিয়েছেন। বিভিন্ন তার প্রতিষ্ঠানের কর যেন দিতে না হয়, গ্রামীণ ব্যাংকের মালিকানা যেন সরকারের কমে যায়, এই মেটিকুলাস ডিজাইনগুলো করে সরকারের রাজস্ব খাতের ভয়াবহ বিপর্যয় করেছেন এবং করতে ভূমিকা তিনি নিজেই রেখেছেন। সেখান থেকে উত্তরণের পথ সরকারকে খুঁজে বের করতে যখন হবে, তখন সরকার ভর্তুকি নিয়ে টেনশনে আছে। ভর্তুকি নিয়ে টেনশনে যদি থাকেন তাহলে সাধারণ জনগণ খেপে যাবে। আর সাধারণ জনগণ কিন্তু আপনার এত ম্যাথামেটিক্স বোঝে না। তারা বোঝে যে তারা চাল সস্তায় পাচ্ছে কিনা, তারা বিদ্যুৎ সস্তায় পাচ্ছে কিনা, তারা গাড়ি ভাড়া আগের চাইতে বাড়ছে নাকি কমছে, ট্রেন ভাড়া বাড়ছে নাকি কমছে, এগুলোই সাদা চোখে জনগণ দেখে এবং এগুলোই পরবর্তীতে ভোটে ইম্প্যাক্ট ফেলে। শেখ হাসিনার আমলে যে অভিযোগটা আমরা করেছি যে তারা একা একা নির্বাচন করেছে, বিরোধী মতকে বাদ দিয়ে নির্বাচন করেছে, একা একা নির্বাচন করে হয়তো তারা অনেক দিন থাকতে পেরেছে। কিন্তু আপনি যদি একা একা নির্বাচন না করতে চান, আপনি যদি সবাইকে নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে চান, তাহলে কিন্তু জনগণকে খেপিয়ে আপনি 5 বছর পরে যখন জনগণের ভোট চাইতে যাবেন, তখন কিন্তু বলবে যে ওই হাসিনাকে ফ্যাসিস্ট বলছিলা, তার আমলেই আমার বিদ্যুতের দাম কম ছিল, তার আমলেই আমার চালের দাম কম ছিল, তার আমলে তেলের দাম কম ছিল, তুমি তো আইসে তার আগে তোমার ইউনূস আইসে বাড়ায়ে আমাদের জীবন ঝালাফালা করে ফেলছো, এখন আমি বিকল্প ভোট দেব। হয়তো তারা রাগে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিল। তখন কি অবস্থা হবে? যদি নিরপেক্ষ ভোট করতে চান, তখন তো জিতে আসাটা অনেক বেশি কঠিন হবে। এই ভয়াবহ খবর যখন তৈরি হচ্ছে, তখন আবার মজা লাগে, এই ব্যাপারগুলো মজা লাগে। জ্বালানি প্রতিমন্ত্রী কি বলছে দেখেন। জ্বালানি প্রতিমন্ত্রী আরটিভির এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি বলছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে এখন। কি ভয়াবহ রসিকতা জাতির সঙ্গে। তিনি বলছেন যে দেশের ইতিহাসে সব থেকে বেশি জ্বালানি মজুদ আছে।
তাহলে মানে পাম্পে পাম্পে গাড়ি তেল পাচ্ছে না কেন? পাম্পে হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার গাড়ি লাইন দিয়ে থাকছে কেন? অন্তত 10 মাইল ধরে পাম্পের সিরিয়ালের লাইন হচ্ছে কেন? গভীর রাতে দাঁড়িয়ে থেকে পরের দিন দুপুরবেলায় তেল না পেয়ে জনগণকে ঘুরে যেতে হচ্ছে কেন? ঢাকা শহরে যারা এই পাঠাও বাইক চালায় তাদের অবস্থা কি অবস্থায় গিয়েছে, তাদের ভাড়া কোথায় গিয়েছে, বেড়ে ডবল হয়েছে, এই খবরগুলো কি সরকার রাখেন কিংবা সরকারের এই প্রতিমন্ত্রী রাখেন? সরকারের এই মানে প্রতিমন্ত্রী যিনি প্রধান মানুষ অর্থাৎ ফুল মন্ত্রী, তিনি তো এই পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হবে এই একটি কথা বলেই মহা সর্বনাশ করে ফেলেছেন পাম্পগুলোতে। অথচ সরকার বলছে জ্বালানির কোনো সংকট নেই। জ্বালানির সংকট তো থাকারই কথা নয়, কারণ পেট্রোল, অকটেন এটা তো দেশে উৎপাদিত হয়। দেশে উৎপাদিত যে জিনিসটা হয় সেটার সংকট কেন হবে? সেটার তো সংকট হওয়ার কথা নয়। ডিজেলে যে সংকট, সেই সংকট হওয়ার কথা বাসে কিংবা পিকআপে, যে বড় গাড়িগুলো, ট্রাকে, তাদের সংকট হওয়ার কথা যদি ডিজেলের সংকট থাকে। কিন্তু ডিজেলের সেই সংকটটা বাংলাদেশে থাকার কথা নয়, কারণ ডিজেল বিভিন্নভাবে ব্যাকআপ তৈরি করা হচ্ছে, ভারত দিচ্ছে, সিঙ্গাপুর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে ডিজেল এসে অলরেডি আমাদের চাহিদা পূরণ করার মতো অ্যাবিলিটি তৈরি হয়েছে। যে ভারতের পাইপলাইন তৈরি করা নিয়ে শেখ হাসিনা সরকারের বিস্তর আমরা সমালোচনা করেছি, সেই পাইপলাইন দিয়েই ভারত থেকে ডিজেল আনা হয়েছে। তাহলে এই যে অকটেন, পেট্রোল, এটা নিয়ে কি তাহলে সিন্ডিকেট তৈরি করা হয়েছে? এই জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী টুকু সাহেব, তিনি এর আগেও এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি কিন্তু তখন ভয়াবহ রকমের বিপর্যয় ডেকে এনেছিলেন এবং বিএনপি সরকারের ব্যর্থতার অন্যতম বড় কারণ ছিল এই জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টর। এবং সেই সেক্টর নিয়ে বহু সমালোচনা রয়েছে। আবারও তাকে সেই দায়িত্ব দিয়ে একটা মহা বিপর্যয় পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে জনগণ যখন ভাবতে শুরু করেছে, তখন এই ধরনের উক্তি থেকে বেরিয়ে আসতে হবে। মানে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি জ্বালানি মজুদ আছে, আর পাম্পে হাজার হাজার মানুষ লাইন ধরে, মাইলের পর মাইল লাইন ধরে তেল পাচ্ছে না। পাম্পে গিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে 200 টাকার 300 টাকার তেল পাচ্ছে না। এই সার্কাস তো জনগণ দেখতে চায় না আসলে। দর্শক, আপনার মতামতকে জানিয়ে লিখতে পারেন।